কিছুদিন আগেই ভারতীয় বায়ুসেনার A321 বিমান আচমকায় পৌঁছে যায় মালদ্বীপ এবং এতে করে মালদ্বীপের ভারত বিরোধী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু তড়িঘড়ি ভারতে ছুটে আসে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো মোহাম্মদ মইজু ভারতে এসে প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করে ভারতকে পারমিশন দিয়ে দেয় যাতে ভারত নিজেদের মিলিটারি অ্যাসেটস মালদ্বীপে মোতায়েন করে। রিপোর্ট অনুযায়ী ভারতের তরফ থেকে গোটা মালদ্বীপের আশেপাশে নজরদারি চালাতে কোস্টাল রাডার থেকে শুরু করে নৌবাহিনীর যে স্পাই বিমান রয়েছে মানে P8I তাকেও কিন্তু মোতায়েন করবে। আর বন্ধুরা, এটাই কিন্তু গোটা বিশ্বের জন্য একটা শকিং নিউজ ছিল যে মোহাম্মদ মইজুই কিছু মাস আগে ভারতীয় সেনাকে নিজের দেশ থেকে তাড়িয়েছিল, আর আজ নিজে ভারতে এসে ডিল সাইন করে গেল ভারতীয় মিলিটারি অ্যাসেট নিজের দেশে মোতায়েন করা। আর এটা এতটাই শকিং ছিল যে আল জাজিরার মতন ভারত বিরোধী মিডিয়াও কিছুদিন আগে রিপোর্ট সামনে এনেছে যে কেন এই প্রো চাইনা মইজু এখন ভারতের হাতে পায়ে ধরছে। কিন্তু বিষয়টি এখানেই শেষ না, এর আগেও কিন্তু উনি ইউনাইটেড নেশনসে দাঁড়িয়ে পুরো 180 ডিগ্রি পাল্টি খেয়েছিল, যেখানে উনি দাবি করেন যে আমি কোনোদিনই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে তো ফলোই করিনি আর না তাকে সাপোর্ট করেছি। আর এখানে সবচেয়ে বড় টুইস্ট দেখুন, মোহাম্মদ মইজু প্রধানমন্ত্রী মোদির সাথে দেখা করে নিজের দেশে ফিরে চীনের বিরুদ্ধে সবচেয়ে বড় স্ট্রাইক করে, যেখানে চীনের হাত থেকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্ট গারো ট্রান্সশিপমেন্টের যে প্রজেক্ট সেটা ছিনিয়ে নিয়ে সেটাও ভারতকে হ্যান্ডওভার করে দেয়, যা কেউ কল্পনাও করতে পারে। আর যদি আপনারা আমার পুরনো ফলোয়ার হয়ে থাকে তো ডেফিনেটলি জানবেন আমি অনেক আগে এই প্রিডিকশান দিয়ে দিয়েছিলাম যে খুব তাড়াতাড়ি মোহাম্মদ মইজু সবচেয়ে বড় প্রো ভারত প্রেসিডেন্ট হবে। তো দেখুন, খেলা শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানার চেষ্টা করব যে কেন আচমকায় মোহাম্মদ মইজু এইভাবে পাল্টি খেলো। ভারত কি আবারও সত্যি মালদ্বীপে নিজেদের সেনা আর হাতিয়ারকে মোতায়েন করছে? এই সবের পর চীনের কি রিয়াকশন এসেছে, আর কিভাবে ভারত মালদ্বীপে চীনকে ঘোল খাইয়ে ছাড়লো, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, এর পেছনের আসল রহস্য জানতে হলে আমাদের একটু সময়ে পিছিয়ে যেতে হবে যখন এই পুরো ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হয়। ওখানকার যে তৎকালীন সরকার ছিল তারা ছিল সম্পূর্ণ প্রো ভারত। তাই মইজু কী করে, ভারত আর চীনের লড়াইকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করে। ওরা ভেবেছিল যে ভারতের বিরোধিতা করলে চীন ওদের সাপোর্ট দেবে এবং একবার ক্ষমতায় চলে এলে ভারতকে ঠেকাতে চীন অবশ্যই মইজুকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেবে, যাতে ও মনের সুখে রাজত্ব করবে আর এই দেশ থেকে টাকা লুট করবে। আর ঠিক এই কারণেই ক্ষমতায় আসতে না আসতে মইজু কিন্তু সবার আগে ভারতের বদলে চীনে ছুটে যায়। কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে, মইজুর চীনে ভিজিট করার ঠিক আগে মালদ্বীপের কয়েকজন নেতা প্রধানমন্ত্রী মোদিকে অপমান করতেই ওদিকে কিন্তু চীনও পুরোপুরি পাল্টি খায়। চীন কী করে, এখানে মইজুকে ডিরেক্টলি সাপোর্ট দেওয়ার বদল নিজেদের ডিফেন্ড করে যে আমরা কিন্তু মালদ্বীপকে কোনোদিনই বলিনি ভারতের বিরুদ্ধে যেতে, এবং ভারত আর মালদ্বীপের মধ্যে যা কিছু হচ্ছে তাতে চীনের কোনো রকম সমর্থন। আর চীন কিন্তু এখানেই থামেন। এরপর মইজু চীনের ভিজিট করতে চীনের সরকার মইজুকে খোলা হাতে ওয়েলকাম করার বদলে ব্যাপক অপমান করে, যেখানে চীনের সরকার মইজুকে রিসিভ করার জন্য কোনো সিনিয়র লিডারকে পর্যন্ত পাঠায়নি। মানে জাস্ট ভাবো, কোনো দেশের রাষ্ট্রপতির জন্য এটা ঠিক কত বড় অপমান, তা আবার মইজুর মতন একজন লিডার যে পুরোপুরি চীনের গোলামি করতে রাজি আর চীনের চক্করে ভারতের মতন মিত্র দেশের সাথে শত্রুতা করেছে। যদিও এখানে এত বড় অপমান সত্ত্বেও মইজু তাও চেষ্টা করে যাতে অন্তত ভারতের আরও বেশি বিরোধিতা করে চীন থেকে কিছু $1 বিলিয়ন সাপোর্ট পাওয়া যায়। আশ্চর্যজনকভাবে মইজুর এই ভিজিটে চীন আর মালদ্বীপের মধ্যে 20টা চুক্তি সাইন হয়, কিন্তু চীন একটা টাকাও মালদ্বীপের রাষ্ট্রপতিকে দিতে রাজি হয়। এমনকি ভারতীয়রা মালদ্বীপের বয়কটের পর মইজু ভেবেছিল যে চায়না হয়তো ওদের ট্যুরিস্ট দিয়ে ভারতকে রিপ্লেস করবে, কিন্তু না, চীনের তরফ থেকে কোনো রকম অতিরিক্ত ট্যুরিস্টও পাঠানো হয়নি যা ভারতকে রিপ্লেস করতে পারে। আর এই সমস্ত কিছুর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে চায়না এখানে মালদ্বীপকে ধোঁকা কেন দিল, তা আবার এমন একটা দেশ যাদের জিওগ্রাফিক্যাল লোকেশন পাওয়ার জন্য চীন এত বছর মরিয়া হয়ে উঠেছিল। ভারতকে কাউন্টার করার জন্য চীনের হাতে সবচেয়ে বেস্ট সুযোগ ছিল, আর ওখানকার যে প্রেসিডেন্ট সে তো নিজেই তার রাস্তা খুলে দিয়েছে। চীনের সরকার চাইলে এই মুহূর্তে কিছু $1 মিলিয়ন বিনিময়ে মালদ্বীপের যে কোনো দ্বীপের দখল নিতে পারত। এখানে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটে যেটা আমাদের মিডিয়া বা আমাদের যে এক্সপার্ট রয়েছে তারা কিন্তু এক্সপ্লেন করছেন, আর এটাই সেই কারণ যার জন্য মোহাম্মদ মইজু পুরো 180 ডিগ্রি ঘুরে ভারতের সামনে সারেন্ডার করে। আর এর জন্য আমাদের একটু গ্লোবাল ইকোনমিকে বুঝতে হবে যে কীভাবে গোটা পশ্চিমা বিশ্ব
গত কয়েক শতক ধরে একটা ফেক ইকোনমি বানিয়ে গোটা বিশ্বকে কন্ট্রোল করছে। আর এটা অলরেডি আমাদের এই ভিডিওতে আমি ডিটেলসে এক্সপ্লেন করেছি। আমি রিকমেন্ড করব ওটা অবশ্যই আপনারা দেখবেন, তবে পুরো বিষয়টা বুঝতে পারবেন। বাট এখনকার মতন এইটুকু জেনে রাখুন যে পশ্চিমা বিশ্বের কাছে অ্যাকচুয়ালি কোনো আসল টাকা বা সম্পত্তি নেই। ওরা কি করে, ভারত, চায়না, আফ্রিকা আর বাকি গোটা বিশ্ব থেকে গত 400 বছর ধরে লুট করে সেই টাকায় রিজার্ভ কারেন্সি তৈরি করে, যা আগে পাউন্ড ছিল আর এখন ডলার। আর ওরা এই নকল রিজার্ভ কারেন্সি চালাতেই গোটা বিশ্বে যুদ্ধেও এবং বিভিন্ন ধরনের বিবাদ তৈরি করেছে। এখন পশ্চিমাদের এই যে গোটা গ্লোবাল ইকোসিস্টেম, তার 4টে সদস্য ছিল। নাম্বার 1 হলো গ্লোবাল ডিপ স্টেট, যারা বেসিক্যালি ব্রিটিশ আমলে তৈরি হওয়া কিছু ধনী পরিবার, কোম্পানি, যেমন ধরুন রথচাইল্ড ফ্যামিলি, জেপি মর্গ্যান ইত্যাদি। 2 হলো চীনের কমিউনিস্ট পার্টি, 3 পাকিস্তানের আর্মি, আর 4 হলো ব্রিটিশ সরকার বা আমেরিকার সরকার। এখন এই যে গ্লোবাল ডিপ স্টেট রয়েছে, এরা কিন্তু আমেরিকার মাধ্যমে আনলিমিটেড ফ্রি ডলার ছাপাত, যাকে সাপোর্ট দিত মুসলিম দেশগুলোর অয়। ওদিকে চীনের কমিউনিস্ট পার্টির মাধ্যমে ওরা গোটা চীনকে গোলাম বানিয়ে রেখে ওটাকে গ্লোবাল ফ্যাক্টরি তৈরি করে, যাতে সস্তায় পশ্চিমা দেশগুলোর জন্য চায়না প্রোডাক্ট তৈরি করে। আর পাকিস্তান আর্মির কাজ ছিল আতঙ্কবাদের মাধ্যমে গোটা বিশ্বে জিহাদ করানো আর যুদ্ধ লাগানো। স্পেশালি ভারতীয় সাবকন্টিনেন্ট আর মধ্যপ্রাচ্যে যত সমস্যা রয়েছে বা আতঙ্কবাদ রয়েছে, তার মেন কেন্দ্রবিন্দু কিন্তু পাকিস্তান। আর ফাইনালি আমেরিকার ব্রিটেনের সরকার পুরো পলিটিক্স দেখত গ্লোবালি। অর্থাৎ সোজা ভাষায় চীনের যে কমিউনিস্ট পার্টি, তারা কিন্তু এই যে গ্লোবাল ইকোসিস্টেম তার একটা গুরুত্বপূর্ণ সদস্য ছিল। এবং চীনের যা গ্রোথ হয়েছে ইকোনমিক্যালি, মিলিটারি, এই সবটাই কিন্তু আমেরিকান ডলারের দাম। অর্থাৎ সোজা ভাষায় এটা বললে খুব একটা ভুল হবে না যে চীনের কমিউনিস্ট পার্টিকে তৈরি করার পেছনে আমেরিকার একটা গুরুত্বপূর্ণ হাত ছিল। কিন্তু এখন মুশকিল হলো, যেহেতু ডলারের দাম শেষ এবং ডলারাইজেশন হচ্ছে, ফলে ডলার শেষ হলে শুধুমাত্র যে আমেরিকা ধ্বংস হবে তাই না, বরং তার সাথেই সেই সমস্ত শক্তি যাদের ব্যাকবোন ছিল এই আমেরিকান ডলার, তারাও কিন্তু ধীরে ধীরে কোল্যাপস করে। অর্থাৎ সোজা ভাষায় চায়নাও এই ডলারাইজেশনের হাত থেকে বাঁচতে পারবেন, কারণ চীনের সমস্ত এক্সপোর্ট, ওদের ইকোনমি পুরোটাই টিকে রয়েছে ডলারের ওপর বেস করে। আর ঠিক এই কারণেই খেয়াল করেন, লাস্ট 10 থেকে 12 বছরে আমেরিকা আর চীনের যে বিবাদ, সেটা কিন্তু শুরু হয় এবং চীন আমেরিকা থেকে ধীরে ধীরে সরে ব্রিক্সের মাধ্যমে নিজের ইকোনমিকে রিস্ট্রাকচার করছে। আর এই সেম কারণেই লাগাতার খবর আসছে যে চীনের রিয়েল এস্টেট কোল্যাপস হচ্ছে, কখনো চীনের বড় বড় ব্যাংক কোল্যাপস হচ্ছে, কারণ এই সমস্তটাই চলছিল আমেরিকান ডলারের ওপর বেস করে। আর যেহেতু ডলার শেষ হয়ে যাচ্ছে, তাই ধীরে ধীরে এই সমস্ত ডলারের দামে তৈরি ফেক কোম্পানিগুলোও আস্তে আস্তে কোল্যাপস করছে। এবারে আসে মালদ্বীপের কথা। তো এই ডলারাইজেশনের পর ভারত আর চীনের মধ্যে যে শত্রুতা চলছিল বা পাওয়ার স্ট্রাগল চলছিল, তারও কোনো প্রয়োজন নেই। না চীনের কাছে আনলিমিটেড টাকা থাকবে অন্য দেশকে ঋণের জালে ফাঁসানো, বরং চীন এখন ভারত আর রাশিয়ার সাথে মিলে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করে, যেখানে ওদের যে মেন ট্রেড হবে সেটা হবে ভারতের সাথে, এবং ভারত আর চায়না পার্টনার হবে এই মাল্টিপোলার বিশ্বে, যার হিন্ট আপনারা অলরেডি ব্রিক্সের সামিট দেখে পেয়ে গেছে, যেখানে প্রাইম মিনিস্টার মোদি আর শি জিনপিং কীভাবে হাত মেলাচ্ছে সেটাও দেখেছেন আপনারা। আর ঠিক এই কারণে চীনের মালদ্বীপ, পাকিস্তান, বাংলাদেশে যত প্ল্যান ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে রিভার্স হচ্ছে। একটু মনে করুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও সেম জিনিস হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক আগে চীনে গিয়েছিল $5 বিলিয়ন আনতে, চীন কিন্তু দেয়নি। আর ফিরে এসেই শেখ হাসিনা কী করে, বাংলাদেশের যে পোর্টের ডিল ছিল সেটাও ভারতকে দিয়ে দেয়। আর এই সেম স্ক্রিপ্ট মালদ্বীপেও হয়েছে, যেটা আমাদের মৈজু চাচা বুঝতে পারেন। আর ভারতের সাথে শত্রুতা করার পর এখন মৈজু হারে হারে টের পাচ্ছে যে মালদ্বীপের যে ইকোনমি সেটা সম্পূর্ণ শেষের পথে, ট্যুরিজম নেই, এবং IMF তো অলরেডি বলে দিয়েছে যে কোনো দিন কিন্তু মালদ্বীপ দেউলিয়া হয়ে যায়। আর স্বাভাবিকভাবে এই সব কিছুর হাত থেকে বাঁচার একটাই রাস্তা, সেটা হলো ভারত। তাই আমাদের মৈজু চাচা এখন পুরোপুরি পাল্টি খেয়েছে। একটু মনে করুন, কিছু মাস আগে আমাদের বিদেশমন্ত্রী মালদ্বীপে যায় এবং মালদ্বীপের প্রেসিডেন্ট নিজের হাতে ওদের 28টা দ্বীপের যে ওয়াটার স্যালিনেশনের প্রোগ্রাম সেটা ভারতকে হ্যান্ডওভার করে। এরপর মৈজু সেই সমস্ত নেতা যারা প্রধানমন্ত্রী মোদিকে কটূক্তি করেছিল তাদেরকে টার্মিনেট করে এবং মৈজুর দাবি যে আমি কোনোভাবেই এগুলিকে বরদাস্ত করব না এবং এর বিরুদ্ধে প্রপার অ্যাকশন নিয়েছি। মানে জাস্ট ভাবো,
এই মইজুই আজ থেকে বছরখানেক আগে প্রধানমন্ত্রী মোদির মূর্তি বানিয়ে তাতে আগুন ধরাচ্ছিল, অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ তৈরি করছিল, আর আজ পুরো 180 ডিগ্রি পাল্টে খেয়ে পুরো ভারত সরকার হয়ে গেল। যাই হোক, এখন মালদ্বীপ পুরোপুরি ভারতের আন্ডারে চলে এসেছে এবং ধীরে ধীরে যত প্রজেক্ট মইজু চীনকে দিয়েছিল সেগুলোও ধীরে ধীরে ভারতকে ট্রান্সফার করা হচ্ছে। যার সবচেয়ে বড় উদাহরণ এই গ্যারো পোর্টের প্রজেক্ট। ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হচ্ছে, ওদিকে ভারতীয় পেমেন্ট সিস্টেমও মালদ্বীপে চালু হবে এবং তার সাথেই মালদ্বীপ ভারতীয় রুপিতেই কিন্তু ভারতের সাথে ট্রেড করার চুক্তি করেছে। আর এখানেই শেষ নয়, ওদিকে এখন চীনের বদলে ভারত থেকে মালদ্বীপের সরকার $400 মিলিয়ন লোন নিয়েছে এবং এরপরেই মইজু প্রধানমন্ত্রীকে রিকোয়েস্টও করেছে যাতে ভারতীয় ট্যুরিস্টদের পুনরায় মালদ্বীপে যাওয়ার জন্য ভারত পুশ করে। আর ফাইনাল অ্যাকশান ছিল আমাদের মিলিটারি অ্যাসেটস মোতায়েন। এখন স্বাভাবিকভাবেই যদি আমাদের রাডার, বিমান এগুলো মালদ্বীপে মোতায়েন হয়, তার মানে আমাদের সেনাও থাকবে। অর্থাৎ কী অবস্থা দেখুন, ভারতের সেনা তাড়ানোর জন্য মোহাম্মদ মইজু ক্ষমতায় আসে, আর ক্ষমতায় আসার পর নিজেই এখন ভারতীয় সেনাকে নিজের দেশে মোতায়েন করার জন্য ইনভাইট করে গেল। ফলে আশা করি এখানে ঠিক অ্যাকচুয়ালি কী গেম চলছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এই সেম অবস্থা বাংলাদেশের সাথেও হবে, একটু অপেক্ষা করুন। একবার ভারত আর আমেরিকার ডিল হয়ে গেলে আমেরিকাও কিন্তু বাংলাদেশকে পায়ের নিচে কুচলে দেবে, আর বাংলাদেশের জনগণকে এর মারাত্মক দাম দিতে হবে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানান। জয় হিন্দ।